এই যে এখন থেকে কি রাতে ফিরতে এমনই বিলম্ব হবে? হ্যাঁ ঠাকুরমশাই, তা একটু বিলম্ব হবে। আসলে কয়েকজন ছাত্র পড়াই তো। কেন বলুন তো? কেন? এত রাত পর্যন্ত কে আপনার ভাত বসে পাহারা দেবে? হ্যাঁ শুনুন, সারাদিন আগুনের কাছে কাজ করি, তা রাতে যদি একটু ঠান্ডা বাতাস না লাগায় তোর বাঁচবুনি যে বাবু। ঠিক আছে, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আমার খাবার বেড়ে দিয়ে আপনি চলে যাবেন। হ্যাঁ সে কি, অত রাতে এই ঠান্ডা ভাত খাবেন? না 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 না। ওতে অসুবিধা নেই, আমার অভ্যাস আছে। এই যে ঠাকুরমশাই, আপনি এখানে? হ্যাঁ, আর নিচের বোর্ডাররা একবারে খাবারের জন্য চেল্লামেলি শুরু করেছে মশাই। তাই নাকি? যান 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 যান। যাচ্ছি বাবু যাচ্ছি। যত সব একবারে। হ্যাঁ মশাই, সে আপনি ঠান্ডা ভাত খান আর গরম ভাত খান, বুঝলেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই মাঝরাত্রিরে ফিরে রাত অবধি আলো জেলে রাখা যে একদম চলবে না মশাই। হ্যাঁ, কি যেন নাম আপনার? নিশানাথ বাবু। হ্যাঁ, নিশানাথ বাবু, নিশানাথ বাবু। ভুল করছেন, আমার নাম নিশানাথ নয়, আমার নাম নিশিকান্ত। আরে ওই হলো মশাই, ওই হলো। আরে নামের জন্য তো আর ইলেকট্রিক চার্জ কমবে পারবে না, বুঝলেন কি না? তাছাড়া শুনুন না, এই কদিন আগেই সিআরপি থেকে এসে জানান দিয়ে গেছে যে আপনার ঘরের জানলা থেকে নাকি রাস্তায় আলো ঠিকরে পড়েছে। হ্যাঁ, যুদ্ধের বাজার মশাই, বুঝলেন তো? এখন যদি গভর্নমেন্ট থেকে একটা হুড়ো দিয়ে দেয়, তাহলে তো একবারে ধনে প্রাণে মানা পড়ো মশাই। হ্যাঁ, আপনি যেটা বললেন আমি শুনে নিয়েছি। এবার থেকে আমি সন্ধ্যের পর মোমবাতি জ্বালিয়ে রাখবো। এই তাই রাখবেন, তাই রাখবেন। আর হ্যাঁ মশাই, শুধু বাতি জ্বালিয়ে রাখবেন না, বাতির ওপরে কোণে বউয়ের মতো একটি ঘন্টা দিয়ে রাখবেন। কারণ আপনার ঘরের আলো দেখে জাপানিরা যদি একটা দুটো টপকে দেয়, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তখন তো সব ব্যাটাকে ছেড়ে এই হরিচারুর্যকে ধর। যাক, আর কি বলবো। ওহো, দেখেছেন, ভালো কথা ভালো কথা। আসল জিনিসটা একটু ভুলে গেছি মশাই। হ্যাঁ মশাই, আজ দুপুরবেলা আপনার গ্রামের বাড়ি থেকে এই চিঠিখানা এসেছে। চিঠি? হ্যাঁ। ভাই নিশীথ, গত বৃহস্পতিবার আমার পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে নিমন্ত্রণ করিবার জন্য তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে শুনিলাম তুমি গ্রামে স্কুল মাস্টারি ছাড়িয়া কলকাতার মেসে আছো। শুনিলাম বর্তমানে তুমি নাকি সিভিল সাপ্লাইয়ের চাকরি করিতেছ। সে যাহা হোক, যে কারণেই পত্র লিখিতেছি। দেখিলাম তোমার বাবার শরীরের অবস্থা খুব খারাপ, সম্পূর্ণ শয্যাশায়ী। অভিমান করিয়া তোমাকে কোনো কথাই জানান নাই। মনে হয় তোমার একবার আসা প্রয়োজন। না আসিলে পরে হয়তো অনুতাপ করিতে হইবে। রাজলক্ষ্মীর কথা আর কি লিখিব, বাঁচিয়া আছে এই পর্যন্ত। অপদার্থ স্বামীটা সমস্ত গহনা বেছিয়া খাইয়াছে। আমার পুত্রের অন্নপ্রাশন অনুষ্ঠানে তাহাকে দেখিয়া প্রথমে চিনিতে পারি নাই। তোমার কথা জিজ্ঞাসা করিল এবং বারে বারে বিবাহ করিবার জন্য অনুরোধ জানাইল। সে যাহা হোক, একবার দেশে গিয়া কাকাবাবুকে অন্তত শেষ দেখা দেখিয়া আসিও।
কে? আমি বাবা। কে? কে? খোকা এসছে গো। খোকা, খোকা এসেছিস? হ্যাঁ বাবা। আয় আয় বাবা, পায়ের কাছে কেন? আয় আমার কাছে আয়, আমার বুকে আয় বাবা, আয়। হ্যাঁ বাবা। আমার বুকে আয় খোকা, আয় আয় খোকা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না না রে, ওসব ওসব কথা বলিস না এখন, ওসব কথা থাক, ওসব কথা থাক। তুই তুই এসেছিস, এই এই যে অনেক রে। আমার আর সময় বেশি নেই। তোর তোর মা রইল খোকা, তুই দেখিস, আর যদি পারিস বিয়ে করে সংসারী হোস বাবা। ওগো তুমি কথা বলো না। কবরেজ মশাই তোমাকে কথা বলতে বারণ করে দিয়েছে। কথা কথা বলবো না? কি বলছো গিন্নি? আর যদি কোনোদিন কথা বলার সময় না দেন ভগবান। বলো না, কথা বলো না, তোমার কথা শুনবি আমি। মা, কবিরাজ মশাই এসেছেন, ভেতরে নিয়ে আসবো? না না না, চলে যেতে বল, চলে যেতে বল। ও ডাক্তার করবে যা, আর আমার কাউকে দরকার নেই। আমি আমি একাই যেতে পারবো পরমানন্দ মাধবের কাছে পৌঁছতে, আর আমার কাউকে লাগবে না রে। আমার আমার খোকা এসেছে আমার কাছে, আমি আমি আর কিচ্ছু চাই না। আমার আর কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আমার খোকা এসেছে আমার কাছে, আর আমার কোনো দুঃখ নেই, আর আমার কোনো কষ্ট নেই। অবশেষে একদিন দেশ স্বাধীন হলো, কিন্তু সুজলা সুফলা আমাদের সোনার বাংলা হলো দ্বিখণ্ডিত। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের চক্রান্ত ব্যর্থ করতে বাংলার সমবেত মানুষ, হিন্দু মুসলমান, প্রতিবাদে গর্জে উঠেছিল। বাংলার কবি সেদিন গেয়েছিলেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সেই মাটির মায়া কাটিয়ে দলে দলে ছিন্নমূল মানুষের ঢল নামলো এপার বাংলায় ওপার বাংলায়। তখন সে দেশ আর বাংলা নয়, পাকিস্তান। সব হারিয়ে পথে নামলো অসহায় মানুষ, তারপর ভেসে গেল অজানা রুজানে। ইতিহাস দেখলো রূপসী বাংলার এক কদর্যময় রূপ। ঘ্রাণে পাগল করে মা, খোকা, এখনো ঘুমোনি? তুই ঘরে ফিরলি না আর আমি শুয়ে পড়বো? তা হ্যাঁ রে খোকা, এত রাত করলি কেন? মা আমি ওই স্টেশনের দিকে গিয়ে একটু বসেছিলাম। জানো মা, দলে দলে রিফিউজিরা সব ট্রেন থেকে নামলো। মা তাদের কি দুর্দশা তুমি তুমি নিজের চোখে না দেখলে ভাবতেও পারবে না। কেন এরম হলো বলো তো? তোর বাবা বলতেন, অন্যায় করলে প্রায়শ্চিত্ত করতে হয়। কার পাপের প্রায়শ্চিত্ত কি
কে জানে। আপনি আমায় খুঁজছিলেন? আরে অবনী না? যাক, চিনতে পেরেছো তাহলে? অবনীই বটে। কি বলছিস, আমি চিনব না তোকে? নাচেনাটাই স্বাভাবিক। চেহারায় অভাব, অনটন, দারিদ্র। কি যাতা বলছিস তুই? যা তা নয় রে ভাই, সে অনেক কথা বলবো, সব বলবো তোকে। আসলে আমি তোর কাছে একটা দরকারে এসেছিলাম, মানে কিছু জরুরি কথা বলে আমি চলে যাব। তোর সব দরকার, সব জরুরি কথা আমি শুনবো। খুব সামনেই আমার বাড়ি, আমরা সেখানে যাব, দুজনে বসে শুনবো। মা খুব খুশি হবেন তোকে দেখে। তুই এখানে একটু দাঁড়া, আমি হেডমাস্টার মশাইকে বলে আসি যে আমি আর ক্লাস নেব না। না ভাই, না ভাই, শোনো ভাই, আজ হবে না। আসলে আজ একটা টিউশনি পাওয়ার আশা পেয়েছি। ঠিকানাটা দাও, আমি একদিন পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। ভয় নেই, একবার যখন তোমার দেখা পেয়েছি তখন এই চাঁদ মুখখানা তোমায় বারবার দেখতে হবে। কোথায় উঠেছিস এখানে? কিছুদিন ক্যাম্পে ছিলাম, এখন গড়িয়ার দিকে একটা কলোনিতে ঠাঁই মিলেছে। মানে বলছিলাম যে ভাই নিশীথ, মানে বলছিলাম যে হ্যাঁ বল না। লজ্জার মাথা খেয়েই বলছি ভাই, আমার কিছু টাকা দিতে পারিস? মানে বুঝতেই তো পারছিস। এর জন্য এত কিন্তু কিন্তু করছিস কেন? আমরা কতকাল একসাথে মেসে কাটিয়েছি। আমি মেসের ভাড়া দিতে পারিনি, কতবার তুই দিয়ে দিয়েছিস। অতীতের কথা আর কে মনে রাখে বল? সেদিন তারাপদ কি বললো জানিস? কোন তারাপদ? তারাপদ লাহিড়ী, আমাদের রুমমেট ছিল, মনে নেই? মিল চার্জ দিতে পারতো না বলে আমাদের সঙ্গে খাবার ভাগ করে খেত। ও হ্যাঁ, তারাপদ লাহিড়ী, মানে তুই তোর সোনার ঘড়ি বেচে যার বিয়ে পরীক্ষার ফিস দিয়েছিলি, সেই তারাপদ তো? সেই তারাপদ যুদ্ধের বাজারে সৈন্যদের হাতাখুন্তি সাপ্লাই করে দুটো পয়সা করেছে। তা সেদিন আমায় কি বললো জানিস? বললো যে অবনী, এভাবে তুমি আমার বাড়িতে আর সাহায্য চাইতে এসো না, আমার স্ত্রী পছন্দ করেন না। আজকে তো ঠিক করে কথাই হলো না। একদিন আয় আমার বাড়িতে, 18 বি কেটুয়াঘুটি রোড, ঠিকানাটা মনে থাকবে তো? যাব, নিশ্চয়ই যাব, কিন্তু যার কথা শোনার জন্য এত আগ্রহ ভরে বাড়িতে যেতে বলছো, সত্যি কথা বলছি ভাই, তার কোনো সাম্প্রতিক খবর আমার কাছে নেই। কেবল এটুকু জানি, তারাও আমাদের মতো উদ্বাস্তু হয়ে দেশে এসেছে, ক্যাম্পে উঠেছে। তবে এখন কোথায় আছে জানি না, কারণ রাজলক্ষ্মীর সঙ্গে আমার শেষ দেখা ওর ছেলেকে দাহ করার দিন কুপাস ক্যাম্পে। তবে একটা কথা বলি ভাই, রাজলক্ষ্মী ভালো নেই, একদম ভালো নেই। চলি। এ কি, তুমি আজকেও নেশা করে এসেছো? হ্যাঁ করেছি তো, কি হয়েছে? রান্না হয়েছে, ওলাই খেতে দাও, খুব খিদে পেয়েছে। কি হলো, কথাটা কানে যাচ্ছে? সকালে চালের পয়সা দিতে বলেছিল, দিয়ে গিয়েছিলে আমাকে। আমার কাছে কি পয়সার গাছ আছে যে নাড়া দিলেই পড়বে? হাতে কোনো টাকা পয়সা নেই। নেই তো ব্যবস্থা করো। সে চেষ্টাই তো করছি। তুমি যে কত চেষ্টা করছো আমার ঢের জানা আছে।
কিন্তু তুই বাজে লোকগুলোর সাথে ফোন দিয়ে আসছো আর রাত দুপুরে এই ছাই পাশ গেলে এখানে এসে মরছো। এই আমাকে অত বোকা পাওনি? হ্যাঁ, আর দুদিন সবুর করো। মধুদা বলেছে চিত্তবাবু নতুন সিনেমার কাজে হাত দিলেই তোমাকে একটা পার্ট দেবে। সিনেমা মানে বায়োস্কোপ? না না, ও আমি করতে পারবো না। এই, পারবে না মানে? রূপের দেমাকে তো মরে যাও, সেটা কাজে লাগাও। নামও হবে, টাকাও হবে। নাম না হলেও চলবে, আমার শুধু টাকা হলেই হলো। হ্যাঁ, ভদ্রলোকের বাড়ির বউরা কিরকম সিনেমা বায়োস্কোপ করে নাকি? করে মানে? আজকাল সিনেমা থিয়েটারের মেয়েরা সব ওই ভদ্র বাড়ির থেকেই আসে। তাদের এক একটা সিনেমা থেকে কত রোজগার বলো তো? ৫,০০০, ৭,০০০। ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় ওই মধুবাবুকে জিজ্ঞেস করো। মধুবাবু? ওই লোকটাকে দেখলে আমার কিরকম ভয় করে। ওর টাকাটা দেখলে কেমন সারা গা। না না, মধুবাবুর তো চোখের ব্যামো, তাই ওভাবে তাকায়। খুব ভালো লোক। না না, আমি ওসব সিনেমা টিনেমা করতে পারবো না। এ, তোমাকে কিচ্ছু করতে হবে না, চিত্তবাবুই তোমাকে শিখিয়ে পড়িয়ে নেবে। ভয় কি? আমি তো তোমার সঙ্গেই থাকবো। হ্যাঁ, তুমি জানো না ওসব জায়গায় যাওয়ার মতো আমার কোনো শাড়ি নেই। এই জন্যই লোকে বাঙাল বলে। আরে ওরা কাজের আগেই 1,000 টাকা অ্যাডভান্স দেবে, সেই টাকায় তোমার শাড়ি, ব্লাউজ, সাজগোজের জিনিস, এক জোড়া জুতো সব কিনে ফেলবো। কিন্তু কিন্তু তুমি আমার একটা কথা শোনো। আর কোনো কিন্তু নয়, কাল তোমাকে মধুবাবুর বাড়িতে নিয়ে যাব, ব্যাস।